স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি শরীফ রওশন। পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিটেইলার, তাদের একটা 17 মিলিয়ন পিসেস অর্ডার থাকে প্রতি বছর তারা করে, বাংলাদেশ থেকে এটা করে। সেই 17 মিলিয়ন পিস অর্ডার হ্যাজ মুভ টু ইন্ডিয়া। 4 থেকে 6 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্টের নেগেটিভ দেখতে পাবো। আমাদের এবার প্রচুর পরিমাণে এয়ার হচ্ছে, তার একটা প্রমাণ যে এক সময় এটা $2.5 থেকে $3 পার কিলো ছিল এয়ার বিল এখান থেকে ইউরোপের ডেস্টিনেশনে মোটামুটি এভারেজে, সেগুলো এখন $6 থেকে $7 হয়ে গেছে। ক্যান্সেলের থেকেও বড় লস আমাদের এয়ারে হয়। ব্র্যান্ড যদি শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো যদি পরিপালন করার ব্যাপারে অস্বীকৃতি জানান বা না করে যদি অর্ডার শিফট করেন, আমাদের মালিকদের উচিত হবে ওই সমস্ত ব্র্যান্ড বা বায়ারদেরকে চিহ্নিত করা। কমার্স মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে ওই সমস্ত দেশগুলোর সরকারের সঙ্গে আলাপ আলোচনা করা। জুলাই থেকে আগস্ট গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে ক্রয়াদেশ হারিয়েছেন অনেকেই, আবার নতুন আদেশও পাচ্ছেন না পোশাক মালিকরা। এ অবস্থায় নীতি সহায়তা চান পোশাক মালিকরা, যদিও অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। এখন বাণিজ্যে এ নিয়ে থাকছে বিস্তারিত। রিপোর্ট ডেলিভারি যেগুলো আপনার যেখানে টিকিট ক্রয় করতেছেন, এগুলো যদি ঠিক হইতো আশা করি সবকিছু মেনলি ঠিক হবে। আমরা লাইন ধরতে ধরতে 4 তলা থেকে 3 তলা সিঁড়ি পর্যন্ত চলে আসছি। একটা সিরিজে হচ্ছে যে 200 টাকা, বাইরে সেটা 600 টাকা। আমার এখানে সিটি স্ক্যান ব্রেনের একটা পরীক্ষা করি আমরা, এটা 2000 টাকা, এটা গভর্নমেন্ট ফি। আর এই পরীক্ষাটা বাইরে আমরা 4500 টাকা, 5000 টাকা এরকম নেয়। ফিশিং এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে। 500 বেডের হাসপাতাল থেকে এটা করা হয়েছে, বর্তমানে 500 বেডের এটা সরকারিভাবে অনুমোদন দিয়েছি। নো অবজেকশন সার্টিফিকেট যখন দিবে এনওসি, তখন আমরা এই মেশিনগুলো ঠিক করতে পারবো। গত অর্থ বছরে 18 কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তবে হাসপাতালের অনেক যন্ত্রপাতি বিকল, যেগুলো সচল থাকলে আয় আরও বাড়ানো যেত। এই নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো দেশের পোশাক শিল্পের খবর। টানা কয়েক মাস ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা, পট পরিবর্তন আর শ্রমিক অস্থিরতায় তৈরি পোশাক শিল্পে যে নেতিবাচক ধাক্কা লেগেছে তা এখন অনেকটাই দৃশ্যমান। একদিকে অনেক ক্রেতাই ক্রয়াদেশ বাতিল করেছে, হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অন্যদিকে নতুন আদেশও মিলছে না অনেক কারখানার। এ থেকে উত্তরণে নীতি সহায়তা চান পোশাক মালিকরা। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। জাকির হোসেনের ক্যামেরায় মুন্নাফ রশিদের প্রতিবেদন। ছাত্র আন্দোলনে গেল জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে দেশ যখন উত্তাল, তখনও শান্ত শীর্ষ রপ্তানি আয়ের পোশাক খাত। এরপর গেল 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়া আর পট পরিবর্তনের পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। আস্থা ফিরতে থাকে পোশাক খাতে। হঠাৎ 1 সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে রাস্তায় নামে পোশাক শ্রমিকরা। সব দাবি মানা হলেও দীর্ঘ 1 মাসে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, আশুলিয়া ও সাভারে 1283টি কারখানার মধ্যে 66টি কারখানা বিভিন্ন কারণে এখনও বন্ধ। এ সময় কারখানা ভাঙচুর আর উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন অনেক পোশাক মালিক। চলতি বছরের প্রথম 7 মাসের তথ্য বলছে, বড় 2 বাজার ইউরোপ ও আমেরিকায় আশঙ্কাজনক হারে কমেছে পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্রে কমেছে 10.28% আর ইইউতে কমেছে 4.84%। ইউরোস্টেট ও ওটেক্সার তথ্য বলছে, চলতি বছরের প্রথম 7 মাসে ইউর ব্যবসায়ীরা পোশাকের আমদানি কমিয়েছেন 5.22%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে 4.84%। ইতিবাচক ধারায় আছে শুধু কম্বোডিয়া, পাকিস্তান ও মরক্কো। এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ক্রয়াদেশ কমিয়েছেন 4.61%, যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে 10%-এর বেশি। শীর্ষ 10 রপ্তানিকারক দেশের মধ্যে কম্বোডিয়া ও পাকিস্তানের রপ্তানি বাড়লেও বাকিদের কমেছে। এ তো গেল জুলাই পর্যন্ত হিসাব। আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে কি অবস্থা? আগস্ট সেপ্টেম্বরের প্রকৃত রপ্তানির তথ্য পাওয়া না গেলেও রপ্তানিকারকরা বলছেন এ সময় কমেছে ক্রয়াদেশ। তবে ক্রয়াদেশ বাতিল নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অর্ডার যে ডাউনপ্লে হচ্ছে, এটির একটি বড় সুযোগ কিন্তু ইন্ডিয়ানরা ইজ টেকিং। পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিটেইলার, তাদের একটা 17 মিলিয়ন পিসেস অর্ডার থাকে প্রতি বছর তারা করে, বাংলাদেশ থেকে এটা করে। সেই 17 মিলিয়ন পিস অর্ডার হ্যাজ মুভ টু ইন্ডিয়া। আই ক্যান টোটাল অর্ডার হ্যাজ বিন মুভ টু ইন্ডিয়া। এবং এটি সাধারণত প্রোডাকশন হয় অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে। এই অর্ডারটি মুভ করেছে এবং এই অর্ডার কোথায় মুভ করেছে, কোন ফ্যাক্টরিতে মুভ করেছে আই নো। টি শার্ট পার্টিকুলারলি নিট সেক্টর একটু বেশি ইম্প্যাক্ট করেছে। চেস অর্ডার ওভেন সেক্টরে পুরাপুরি হ্যাজ মুভ টু
ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। সো ওভারঅল আমার মনে হয় একটা 4 থেকে 6 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্টের নেগেটিভ দেখতে পাবো। বলার মতো কোনো কোয়ান্টিটি ক্যান্সেল হয় নাই। যেটা হয়েছে সেটা আমি যেটা বললাম যে এয়ার বা ডিসকাউন্টে গেছে, কারণ ক্যান্সেল বায়রা করে না এই সময়ে, কারণ তাদের তো আবার কমিটমেন্ট থাকে, তাদের স্টোরে মাল তুলতে হবে, তাদের র্যাকে মাল থাকতে হবে, ফলে ক্যান্সেল করাটা কোনো সমাধান তার জন্য হয় না সাধারণত, যদি খুব বেশি দেরি না হয়ে সিজনটা মিস না হয়ে যায়। বাট 15-20 দিনের জন্য, 1 মাসের জন্য বায়রা কখনো ক্যান্সেল করে না। তারা যেটা করে যে তারা গুডসগুলো এয়ার করে, আর একটু বেশি দেরি হলে 1-1.5 মাস হয়ে গেলে তখন তারা একটা ডিসকাউন্ট দেয়, বিকজ তারা তাদের মেইন সিজনের শুরুটা মিস করে, লাস্টের দিকে তাদেরও ডিসকাউন্টে সেল করতে হয়, ফলে তারা তখন সেটাকে ডিসকাউন্টেড রেটে নেয় আর কি। চাইলেই যে 1 মাসের মধ্যে অন্য একটা ওই অর্ডারটা আরেকখান থেকে সোর্সিং করবে, এটা হয় না কখনো। ক্রয়াদেশ বাতিল কিংবা অন্য দেশে চলে যাওয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও বিমানে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিমান ভাড়া নিয়ে একমত তারা। ক্রেতা ধরে রাখতে ক্ষতি জেনেও বিমানেই শিপমেন্ট করছেন তারা। দেরি হওয়ার কারণে প্রচুর পরিমাণে আমাদের গুডস এয়ারলিফট করতে হচ্ছে বা এয়ারে পাঠানো লাগতেছে, যেটা জাহাজে যাওয়ার কথা। এবং আপনারা জানেন যে এয়ারে যখন কোনো গুডস যায়, টোটাল ভ্যালু থাকে গার্মেন্টসের তারও প্রায় 2-3 গুণ চলে যায়, ফলে আমাদের যে র মেটেরিয়ালস, কাপড়, সুতার যে দাম, আমাদের সিএম, আমরা কিছুই পাই না এয়ারে যখন আমরা মালটা পাঠাই। এবং এটা এয়ার একটা এয়ার কাভার করা অনেক ফ্যাক্টরির জন্য আসলে তার ব্যবসায়িক জীবনে কখনো সম্ভব হয় না, এত বড় ক্ষতি হয়ে যায়। বাট আমাদের এইবার প্রচুর পরিমাণে এয়ার হচ্ছে, তার একটা প্রমাণ যে এক সময় এটা $2.5 থেকে $3 পার কিলো ছিল এয়ার বিল এখান থেকে ইউরোপের যে ডেস্টিনেশনে মোটামুটি এভারেজে, সেগুলো এখন $6 থেকে $7 হয়ে গেছে। ক্যান্সেলের থেকেও বড় লস আমাদের এয়ারে হয়, কারণ ক্যান্সেল করলে হয়তো আমরা 30, 40, 50% প্রাইসে ওই গুডসটা বিক্রি করতে পারি, এয়ার বিল দেখা যায় যে ওই গুডসেরও ডাবল প্রাইস আসে পড়ে অনেক সময়। এই আশুলিয়ার ডিসরাপশন, অনেকে কি মাল ডেলিভারি নাই গুডস ডেলিভারি নেয় চিটাগাং পোর্ট থেকে, সেই জন্য একটা কন্টেনার, এক্সপোর্ট কন্টেনারের একটা জ্যাম তৈরি হয়েছিল, এবং সেই জ্যামের কারণে কিন্তু ফ্রেট কস্ট অলমোস্ট ডাবল ইন দ্য সি পোর্ট। সিমিলারলি এয়ারপোর্টের যখন আমরা ডিলেড শিপমেন্ট করছি, তখন এয়ার কস্টটা আমাদের বেড়ে গেল। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি মূল্যস্ফীতি, মার্কিন নির্বাচন আর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ বেকারত্ব, নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা, এগুলো যেমন কাজ করছে, ইউরোপের বাজারের ক্ষেত্রে মূল্যস্ফীতি সেখানে একটা কারণ, এবং একই সাথে জ্বালানি সংকট এবং সামগ্রিক প্রবৃদ্ধি, কম স্রোত প্রবৃদ্ধিও সেখানে কারণ। সুতরাং এই বৈশ্বিক কারণগুলো কিন্তু আমাদের হাতে না, এবং সে কারণে এমনি অর্ডার কম আসবে, এটা স্বাভাবিক। শ্রমিক অসন্তোষের কারণে আমার ধারণা যে কারখানায় অর্ডার না আসা এটি ঘটার কথা না। যদি কোনো বায়ার বা ব্র্যান্ড যদি শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো যদি পরিপালন করার ব্যাপারে অস্বীকৃতি জানান বা না করে যদি অর্ডার শিফট করেন, আমাদের মালিকদের উচিত হবে ওই সমস্ত ব্র্যান্ড বা বায়ারদেরকে চিহ্নিত করা। কমার্স মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে ওই সমস্ত দেশগুলোর সরকারের সঙ্গে আলাপ আলোচনা করা। সামগ্রিক পরিস্থিতিতে ক্রেতাদের যে আস্থার সংকট দেখা দিয়েছে তা ফিরিয়ে আনতে এ খাতে সরকারের বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। গত অর্থ বছরে 18 কোটি টাকারও বেশি আয় করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। গেল বছর সরকারি এই মেডিকেলে 6 লাখেরও বেশি রোগী সেবা নিয়েছেন, যেটি হয়ে উঠেছে চট্টগ্রাম অঞ্চলে নামমাত্র খরচে রোগী নির্ণয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তবে প্রচারের অভাব আর প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি নষ্ট না থাকলে আয় আরও বাড়ত বলে মনে করেন কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালটি রোগ নির্ণয়ের নানা সেবা আর চ্যালেঞ্জ অনুসন্ধান করেছেন সহকর্মী ফয়সাল করিম। ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। চট্টগ্রাম মেডিকেল কলেজের আউটডোর টিকিট কাউন্টারগুলোর সামনে সেবা প্রার্থীদের দীর্ঘ সারি, সাথে হট্টগোল, বাকবিতণ্ডা বা রোগী স্বজনের দিকবিদিক ছোটাছুটি। টিকিট দেয়া থেকে ল্যাব রিপোর্ট পাওয়া, কোন পরীক্ষা কোথায় কিংবা জরুরি তথ্য প্রাপ্তি, এসব নিয়ে নিয়মিতই মেলে বিস্তর অভিযোগ। পরীক্ষা তো ভালো পাচ্ছেন, রিপোর্ট তো আর খারাপ পাচ্ছেন না, কিন্তু আপনি যে রিপোর্ট ডেলিভারি যেগুলো আপনার যেখানে টিকিট ক্রয় করতেছেন, এগুলো যদি ঠিক হইতো আশা করি সবকিছু ঠিক হবে। এখানে পুরুষ এবং মহিলার দীর্ঘ লাইন, আমরা লাইন ধরতে ধরতে 4 তলা থেকে 3 তলা সিঁড়ি পর্যন্ত চলে আসছি। যারা রিপোর্টগুলো দেয় ওখানে মাত্র 2 জন লোক আছে, ওখানে চাইলে ওরা আরও লোক বাড়াইতে পারতো। অভিযোগের পরও প্যাথোলজি ল্যাবে প্রতিদিন সেবা নিতে ছুটে আসেন প্রায় 1000 খানেক মানুষ। পরীক্ষাও হয় 2,500 থেকে 3,000। রোগী ও স্বজনেরা জানালেন, দুর্ভোগ থাকলেও বাইরের ডায়াগনস্টিকের চাইতে 3 থেকে 4 গুণ কম মূল্যে পরীক্ষা করা যায় এখানে। অন্য সব হাসপাতালে ব্যয় বেশি, এখানে ব্যয় কম। বাইরে যেটা মনে করেন 100 টাকা নেবে একটা এক্সাম্পল, ওটা এখানে আপনি 30 টাকা দিয়ে 40 টাকা দিয়ে করতে পারতেছেন। দেখে মনে হতে পারে বেসরকারি কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিকের,
অত্যাধুনিক একটি ল্যাব, অথচ উন্নত মানসম্পন্ন যন্ত্রে সজ্জিত পরিচ্ছন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি ল্যাব। প্রতিষ্ঠানটির বহির্বিভাগের সামনে রোগীদের নিত্য হট্টগোল, ভিড় বা নানা অভিযোগ পেরিয়ে ভেতরে যে এমন একটি ল্যাব সার্বক্ষণিকভাবে সাধারণের রোগ নির্ণয় করে যাচ্ছে, এ কথা হয়তো অনেকেরই অজানা। বাইরের ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালগুলোতে আছে বাড়তি ব্যয়, মাঝে মধ্যে ভুল রিপোর্টের বাড়তি দুর্ভোগ। সেখানে এই ল্যাবে 3 থেকে 4 গুণ কম খরচে, এমনকি কিছু কিছু পরীক্ষায় 10 থেকে 20 গুণ কম খরচে অনেকটা নির্ভুলভাবে আপনি করাতে পারেন 58 রকমের সাধারণ ও জটিল নানা রোগ নির্ণয়। এখানে একটা ক্রিটিনিন করি ধরেন এখানে 50 টাকা, গভর্নমেন্ট রেট হচ্ছে 50 টাকা, সেটা বাইরে 400 টাকার কম না। একটা সিবিসি হচ্ছে যে 200 টাকা, বাইরে সেটা 600 টাকা। সিবিসি পরীক্ষা থেকে আরবিএস পরীক্ষা, লিপিড প্রোফাইল থেকে ইউরিক অ্যাসিড, প্রায় সব প্যাথোলজিক্যাল সেবাই এখানে মেলে। হাসপাতালে গত কয়েক বছরে যেসব বিভাগ আধুনিকায়ন হয়েছে তার মধ্যে এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগ অন্যতম। এখানে 2 বছর আগে বাড়ানো হয়েছে টিকিট বুথ, স্যাম্পল কালেকশন বুথ ও কর্মীদের শিফট। এতে 5 বছরের ব্যবধানে এই বিভাগে আয় বেড়েছে অন্তত 4 গুণ। 19-20 অর্থ বছরে 1.5 কোটি টাকার আয় এখন দাঁড়িয়েছে 6 কোটি 38 লাখে। হাসপাতালের রেডিওলজি বিভাগে মেলে সিটি স্ক্যান, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি বা এমআরআইয়ের মতো জটিল সেবা। এই বিভাগে এলে চোখে পড়ে সংকটাপন্ন, গুরুতর আঘাত পাওয়া জরুরি রোগীদের ভিড়। গত 5 বছরে এই বিভাগ থেকে সরকার রাজস্ব পেয়েছে 25 কোটি 44 লাখ টাকা। রোগী ছিল 7,88,000 জন, অর্থাৎ বছরে গড়ে প্রায় 5 কোটি টাকার আয় হয়েছে এই বিভাগেও। আমার এখানে সিটি স্ক্যান ব্রেনের একটা পরীক্ষা করি আমরা, এটা 2000 টাকা, এটা গভর্নমেন্ট ফি। আর এই পরীক্ষাটা বাইরে আপনার 4,500 টাকা, 5,000 টাকা এরকম নেয়। সিটি এনজিওগ্রাম যেগুলো হয় এগুলো 18 থেকে 24,000 টাকা। আমার এখানে 6,000 টাকার ভিতর মোটামুটি রোগীদের পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আয়ের বড় অংশই আসে মূলত প্যাথোলজি, রেডিওলজি ও কার্ডিওলজি বিভাগ থেকে। গত 3 বছরে সরকারি এই হাসপাতালে মোট রাজস্ব বেড়েছে প্রায় 1.5 গুণ। আর গত বছর এখানকার বিভিন্ন ল্যাবে সেবা নিয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। এই আশা জাগানিয়া গল্পে বোঝা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে পারত এই অঞ্চলের মানুষের রোগ নির্ণয়ে টেস্ট ও সেবার মূল ভরসাস্থল। অথচ প্রচারের অভাবে মেডিকেলের কম মূল্যের এসব সেবার কথা জানে না অনেকেই। তারা ছুটে যায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করছে দক্ষ জনবল, অবকাঠামো সংকট ও বিকল যন্ত্র। রক্ষণাবেক্ষণের অভাবে বছরের পর বছর অকেজো পড়ে থাকে প্রয়োজনীয় অনেক যন্ত্র। 2,500 থেকে 3,000 টেস্ট পার ডে আমাদের এখানে টেস্ট হয়। একটা সময় ছিল এটা 1 শিফটে চলতো, এখন সেটা 3 শিফটে চলে। সেখানে গভর্নমেন্ট মূল পোস্ট হচ্ছে 6 জন, কিন্তু এটার সংখ্যা 30 হওয়া দরকার। এখন মিনিমাম এখানে 20 হয়তো 25 জন মেডিকেল টেকনোলজির দরকার, যদি ভালো কাজ এবং জনগণ সেবা ভালো পাইতে পারে। মেশিন এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে। রেডিওলজি বিভাগে গত 2 বছর ধরে স্তন টিউমার অথবা ক্যান্সার নির্ণয়ের ম্যামোগ্রাফি মেশিনটি অচল পড়ে আছে। নষ্ট হয়ে আছে অতি গুরুত্বপূর্ণ এমআরআই মেশিন। তাছাড়া 4টি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, 4টি এক্স রে মেশিন সহ দীর্ঘদিন অচল পড়ে আছে হাসপাতালের প্রায় 20 কোটি টাকার নানা গুরুত্বপূর্ণ যন্ত্র। এসব যন্ত্র একবার নষ্ট হলে মেরামতে কয়েক কোটি টাকা লাগে। তাই মেরামত বা নতুন যন্ত্র পাওয়ার আবেদন বাজেট জটিলতায় উপরে গিয়ে থমকে থাকে। আর অসংখ্য চিঠি দেওয়ার পরও জনবল নিয়োগও থমকে আছে। এটা হচ্ছে 500 বেডের হাসপাতাল থেকে এটা করা হয়েছে, বর্তমানে 500 বেডের এটা সরকারিভাবে অনুমোদন দিয়েছে। কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে আমার 500 বেডের জনবল দিয়ে। এটা নিয়ে আমরা অনেক চিঠি লেখালেখি করেছি। এটা এখনও প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়তে। এটা এখনও পর্যন্ত আমরা এখনও নো অবজেকশন সার্টিফিকেট যখন দিবে এনওসি, তখন আমরা এই মেশিনগুলো ঠিক করতে পারবো। কিছু মেশিন তারা নিজেরা এসে ঠিক করে দিয়ে যায়, যেগুলো ওদের পক্ষে সম্ভব না, এগুলো আমরা টেন্ডারের মাধ্যমে এগুলো ঠিক করে। হাসপাতালের বিভিন্ন ভবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাথোলজি, রেডিওলজি বা কার্ডিওলজিকে নির্মাণাধীন একটি ভবনে এক ছাদের নিচে আনার পরিকল্পনা ছাড়াও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে কর্তৃপক্ষ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি না সরায় কমেনি দুর্ভোগ। তিস্তাপাড়ের গতিয়াশ্রম গ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু।
কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে যে প্লাবিত এলাকাগুলো থেকে কিন্তু এখনও পানি পুরোপুরি সরে যায়নি। রাজারহাট ত্রাণ দপ্তর সূত্র জানিয়েছে যে গতিয়াসাম, চর কিতাবখা এবং কিতাবখা গ্রামে প্রায় 500 পরিবার এই পানিবন্দী হয়েছেন। বিশেষ করে তাদের বাড়িঘরে পানি উঠেছে, এখন পর্যন্ত কিন্তু তাদের বাড়িঘর থেকে পানি সরে যায়নি, যার ফলে তারা কিন্তু দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন। তো ত্রাণ দপ্তর আরও জানিয়েছেন যে এই 500 পরিবারের জন্য তারা 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন। তাছাড়াও তারা 2 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি যে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কিন্তু এই বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এখন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তারা ক্যাম্প করে এই স্বাস্থ্যসেবা দিচ্ছেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য রোগ ব্যাধির ওষুধ তারা দিচ্ছেন। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছে যে বন্যায় 431 হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়েছে। এর মধ্যে 305 হেক্টরই হলো রূপা আমন ক্ষেত, যার ফলে কৃষকরা কিন্তু অসহায় হয়ে পড়েছেন। এই ক্ষেতগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা চরম ক্ষতির মুখে পড়বে। এই ছিল কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। এদিকে বৃষ্টি কমলেও পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধ হয়ে আছে সাতক্ষীরার পৌরসভার কয়েকটি ওয়ার্ড, সদর ও তালা উপজেলার 40টি গ্রাম। পানিবন্দী কয়েক লাখ মানুষ। এসব এলাকায় পৌঁছায়নি কোনো ত্রাণ সামগ্রীও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। জানাবেন যে যারা পানিবন্দী অবস্থায় আছেন তাদের কাছে এখনও ত্রাণ কেন পৌঁছায়নি, আর জলাবদ্ধতায় কিশোরগঞ্জের সবশেষ পরিস্থিতি কি? রওশন, সাতক্ষীরাতে চলতি মাসের যে গত 2 সপ্তাহে সে পরপর 2টি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত হয়, যার কারণে সাতক্ষীরার বিস্তীর্ণ যে এলাকা, বিশেষ করে পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং তালা এবং সদর উপজেলার মোট 6টি ইউনিয়নের প্রায় 40টি গ্রাম কিন্তু পানিতে তলিয়ে যায়। একই সাথে বেতনা নদীর বাঁধ ভেঙে একটি অংশ কিন্তু প্লাবিত হয়। তো সব মিলিয়ে সেই বেতনা নদীর বাঁধটি কিন্তু কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। তারপরও এই যে পানিগুলো ঢুকে গেছে এলাকাতে, বিভিন্ন এলাকাতে, এই পানিগুলো নিষ্কাশনের কোনো পথ না থাকার কারণে মূলত এই পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ। এবং এই যে পানিবন্দী অবস্থা, তারা কিন্তু গত 1 মাস ধরে এই অবস্থার মধ্যে রয়েছেন এবং আগামীতেও হয়তো 1 থেকে 2 মাস এই অবস্থার মধ্যে তাদের থাকতে হবে। তবে এই দীর্ঘ সময়ে পানিবন্দী থাকাকালীন সময়ে কিন্তু কোনো ধরনের সরকারি যে ত্রাণ সহযোগে তারা কিন্তু পান না। এবং এই যে স্থানীয় বাসিন্দারা তারা বলছিলেন যে তারা অনেকেই বাড়িঘর ফেলে তারা কিন্তু বিভিন্ন অন্য উঁচু জায়গাগুলোতে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন, অনেকে বাড়িঘর ফেলে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকছেন, অনেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে এখানকার সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যে এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি, এটি কিন্তু গত কয়েক বছর ধরে এই পানি নিষ্কাশনের জন্য এই মানুষগুলো তারা কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। প্রতি বছর বর্ষা এলেই এই পানিবন্দী অবস্থা তাদের থাকতে হয় এবং এই যে পানিবন্দী অবস্থা থাকাকালীন সময়ে মানুষগুলো যে ভোগান্তিতে থাকে, এই ভোগান্তির চিত্রটি আসলে সেভাবে উঠে আসে না এবং তাদের যে দুঃখ দুর্দশার কথাগুলো সেগুলো আসলে অনেকে জানতেও পারেন না। তারা বলতে চাচ্ছেন যে তাদের এই সময়টিতে তারা অনেক কষ্টে থাকেন, এই সময়টিতে তারা ত্রাণ চান না। তাদের মূলত যে দাবিটি সেটি হচ্ছে এই পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, যে খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা এবং যে নদী দিয়ে পানিটি আসলে যাওয়ার কথা ছিল বেতনা নদী, সেই বেতনা নদী যদি খনন কাজটি দ্রুত শেষ হয় তাহলে এই পানিটি দ্রুত নিষ্কাশন হবে, এমনটি তারা বলছিলেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ। রওশন। সাতক্ষীরার পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন আহসান রাজীব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে সাংবাদিক শফিক রহমানের। এর আগে গতকাল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একই মামলায় আত্মসমর্পণ করলে কারাগারে পাঠান আদালত। আরও জানাতে রাজধানীর সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন নাগাদ আদালতে আসতে পারেন শফিক রহমান, আর তাকেও কি কারাগারে নেওয়া হতে পারে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্ষণ সাবেক মামলায় আজকে আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে সাংবাদিক শফিক রহমানের। তিনি এই কিছুদিনের মধ্যে আদালত প্রাঙ্গণে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন তারা আইনজীবী, এবং তিনি ইতিমধ্যে কিন্তু পথে আছেন, আমরা সেই খবরটি আসলে পেয়েছি। এবং এই যে ঘটনাটি ঘটেছে সেটা 2011 সালে যুক্তরাজ্যে এবং আমেরিকার নিউ ইয়র্ক শহরে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় 2015 সালে একটি পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে 2018 সালে চার্জশিট দেওয়া হয় 5 জনের বিরুদ্ধে। সেই মামলায় আমরা দেখেছি যে 2023 সালে
আর এই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবং গতকালকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সে তার সাজা মানে সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে। অর্থাৎ আজকে তিনি এখানে আদালতে এসে আত্মসমর্পণ পূর্বক আপিল বিভাগে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি সে আপিল করার সাপেক্ষে তার সাজা কিন্তু স্থগিত করা হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে আদালতে উপস্থিত হবেন, তার আইনজীবী আমাদেরকে জানিয়েছেন এবং ইতিমধ্যে তিনি পথে রয়েছেন বলে আমাদের সেই বিষয়টা আসলে নিশ্চিত করেছেন। এর আগে আমরা দেখেছি আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে কিন্তু যে মামলাটি হয়েছে তিনি কিন্তু সেই আসামি তাকে কিন্তু গতকালকে আদালতে যখন তিনি হাজির হয়েছেন তখন তাকে কারাগারে পাঠানো হয়েছে আদালতে এসে এবং হয়েছে আদালতে এসে এবং এখানে আমরা এই শতকের আদালতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে উপস্থিত হয়েছেন, এখানে তার সঙ্গে আইনজীবীরা রয়েছেন। আমি একটু বলে রাখি যে সজীব ওয়াজির জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড বলছেন এখানে সাংবাদিকদের সঙ্গে। পাশাপাশি এখানে আমি যদি একটু বলি যে আজকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন তিনি কথা বলছেন। আমরা একটু পরে যখন তিনি আদালত থেকে আবার নামবেন আমরা তবে তার সঙ্গে কথা বলবো। এখন তিনি আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমার মতো লিখতে পারে হতো না, এটাকে করা হয়েছে আমার বাকরুদ্ধ করার জন্য, আপনারা সবার বাকরুদ্ধ করার জন্য, দর্শকদের বঞ্চিত করার জন্য, পাঠকদের বঞ্চিত করার জন্য, এটাই কারণ। আমরা বিচার বিভাগকে আমি লিখতে পারি, বলতে পারি বলে, বুঝেছেন? তখনকার সরকার তো বিচার বিভাগকে স্বাধীন বলেছিল, আপনার কাছে কি মনে হচ্ছে বিচার বিভাগকে কেমন মনে হয়? আসলে কি স্বাধীন ছিল? শেখ হাসিনার নামে অনেক দেখলাম খুনি হাসিনা লেখা আছে, আমি আর কিছু বলতে চাই না। তিনি কথা বলেছেন, তিনি এখন আদালত এখানে ঢাকা অতিরিক্ত আদালতে তিনি আত্মসমর্পণ করবেন। তার আইনজীবী জয়নাল আবেদিন নাথের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আসলে বলছিলেন যে নিম্ন আদালতে আত্মসমর্পণ পূর্বক উচ্চ আদালতে আপিলের শর্তে তিনি গতকালকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং তার আনুষ্ঠানিক যদি তিনি আত্মসমর্পণ করেন সেই বিষয়ে তার যে গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেটি আসলে এখানে বাতিল করা হবে। এবং তার আইনজীবী বলছিলেন যেহেতু তার সাথে 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে, সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে, সেক্ষেত্রে আজকে আত্মসমর্পণ করার পরে তাকে কারাগারে পাঠানো হবে না, তাকে কারাগারে পাঠানো হবে না বলছেন এখানে তার আইনজীবী। তবে তিনি এখন আদালতের আমার কাছে সবশেষ খবর। সাংবাদিক শফিক রহমানের আদালতে উপস্থিত হওয়ার সবশেষ খবর জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক মানুষ। আর রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হওয়া বৃষ্টির পানি জমে আরও উপদ্রব বাড়তে পারে এডিস মশার। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, জানাবেন যে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে, এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন এবং একই সঙ্গে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবরও জানতে চাই। ধন্যবাদ রওশন। আমরা এই মুহূর্তে আছি মুগদা জেনারেল হাসপাতালে, যেখানে কিন্তু আসলে সবথেকে ডেঙ্গু রোগীর সংখ্যা, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা সবথেকে বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে একদমই খুবই বেশি কিন্তু আসলে এখানে ডেঙ্গু রোগীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে যারা ডাক্তাররা রয়েছেন কর্তব্যরত তাদের সাথে কথা বলেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে জুলাই মাসের পর থেকে কিন্তু এই বছরের আপনার ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেটা কিন্তু বেড়েই চলেছে এবং পরপর এই যে ভ্যাপসা গরম এবং বৃষ্টির কারণে কিন্তু যে এডিস মশার যে লার্ভা আর এডিস মশার বিস্তার, সেই বিস্তার আসলে বেড়েই চলেছে এবং এটা কিন্তু বিশেষজ্ঞরা আগেই আসলে সতর্কবার্তা দিয়েছিল যে প্রশাসনকে। সেই অনুযায়ী কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেটা কিন্তু বেড়েই চলেছে। আপনি যদি বলি যে গতকাল কিন্তু এই বছরের মধ্যে সর্বোচ্চ 8 জনের আসলে মৃত্যু ঘটেছে এবং এইটি কিন্তু বিশেষজ্ঞরা আশঙ্কাজনক বলছেন এবং সামনে এই অক্টোবর মাসকে আরও আসলে আশঙ্কাজনকভাবেই কিন্তু বিশেষজ্ঞরা ধারণা
ধারণা করছে হবে কে, এবং এটার প্রেক্ষিতে কিন্তু আসলে এটার কারণের প্রেক্ষিতে কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন যে আগস্টের পরে যে সরকার পতনের পরে যে সিটি কর্পোরেশনগুলোতে কাজের যে এক ধরনের স্থবিরতা, সেই স্থবিরতার কারণেই মূলত আসলে এই ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে। এবং সারা বছর আসলে ডেঙ্গু রোগীর যে আক্রান্তের সংখ্যা সেই অনুযায়ী কিন্তু আপনার এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এবং ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন ঘরে মশারি ব্যবহার এবং সর্বোচ্চ আসলে নিজের ঘরের আশপাশ পরিষ্কার রেখে সর্বোচ্চ প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে সাধারণ মানুষকে আসলে আহ্বান জানিয়েছেন তারা। তো রওশন, আমার কাছে মুগ্ধা হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব। 24 ঘন্টায় নতুন করে 20 জন রোগী আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে বিশেষায়িত ওয়ার্ড। আরও জানাতে 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। মশিউর, কিশোরগঞ্জের ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত সুবিধা দেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? এটি এখনো পর্যন্ত রোগীদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণ সেবা তারা পাচ্ছে। তবে 250 শয্যা জেনারেল যে হাসপাতালটি রয়েছে, যেখানে বর্তমানে রয়েছে, এখানে কিন্তু ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ড খোলা হয়েছে, কিন্তু হঠাৎ করে আসলে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কিন্তু সেখানে আসলে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। আমরা এখানকার যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে যে তারা আসলে চাহিদা প্রেরণ করেছে ঢাকায়, যেখান থেকে আসলে তাদের কাছে এসে পৌঁছায়। এখনো পর্যন্ত তাদের কাছে এসে যে নর্মাল স্যালাইনটি রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, যার ফলে এছাড়া কিন্তু অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ঠিকঠাকভাবে পাচ্ছে বলে হঠাৎ করেই কিন্তু যে ডেঙ্গুর প্রকোপটা কিন্তু বাড়তে শুরু করেছে। এবং এর ফলে কিন্তু এখন পর্যন্ত যে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে যারা আছে তারা ভর্তি হয়ে, যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে আছে 18 জন রোগী। এছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম যে মেডিকেল কলেজ হাসপাতালটি রয়েছে সেখানে রয়েছে আরো 29 জন রোগী। এছাড়াও করিমগঞ্জ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে 3 জন রোগী, পাকুন্দিয়ায় রয়েছে 1 জন রোগী, নিকলিতে রয়েছে 1 জন রোগী। তো সব মিলিয়ে কিন্তু 53 জন রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি হয়ে আসলে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও ডাক্তাররা যে বিষয়টি বলছেন, আসলে বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে কথা কিংবা অন্যান্য অঞ্চল থেকে এসেছে এডিস মশার প্রকোপটা তারা বলছে যে তুলনামূলক কিছুটা কম রয়েছে। তো এই ছিল কিন্তু আমার কাছে কিশোরগঞ্জের ডেঙ্গু রোগীর সর্বশেষ পরিস্থিতি। কিশোরগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মশিউর কায়েস। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 জন, আহত সহস্রাধিক। ক্রমে সংঘর্ষ বাড়ার কারণ হিসেবে মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা কমে যাওয়াকে দায়ী করছেন সচেতন মহল। তবে পুলিশ বলছে শিগগিরই স্বাভাবিক হবে পরিস্থিতি। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী কাজল সরকার। দুই যুবকের কথা কাটাকাটির জেরে গত 27 আগস্ট হবিগঞ্জের মিরপুর বাজারে সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। একে একে সংঘর্ষে যোগ দেয় 20 গ্রামের মানুষ। 2 দফায় 9 ঘন্টার বেশি চলে সংঘর্ষ। পুরো মিরপুর বাজার পরিণত হয় রণক্ষেত্রে। আহত হয় উভয় পক্ষের অন্তত 3 শতাধিক মানুষ। 6 সেপ্টেম্বর দুপুরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নবীগঞ্জের মোস্তফাপুরে। এতে নিহত হন মন মিয়া নামে এক বৃদ্ধ। আহত হয় নারী পুরুষ সহ অন্তত 30 জন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অন্তত 4 ঘন্টা পর। খাস করা অবস্থায় আমার আব্বারে গালাগালি করে, তখন আমার আব্বাই তার সাথে একটু তর্কাতর্কি করছেন। সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সে আক্রমণ করছে আমার বাবার উপরে। 2টা বাচ্চা একটা একটার সাথে ঝগড়া করছে, এটার লাগে মুরব্বী আছে, তার বাপ চাচা আছে, তারা সংশোধন করবো। তার লগে আমরা কোনো জামেলই আসছিল না, কিন্তু এই বেজালটারে নিজের খান্দন দিয়া আমরা উপরে আক্রমণ চালাইছি। 11টার দিকে শুরু হয়েছে মাই, আর ঘন্টা আধা ঘন্টা মাই দিছে, আর পুলিশ আইসে মনে হলো 3টা সাড়ে 3টা পুলিশ আইসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎই জেলায় বেড়েছে সংঘর্ষ ও হতাহতের ঘটনা। নিয়মিতই জেলার বিভিন্ন স্থানে ঘটছে ছোট বড় মারামারি ও হাতাহাতির ঘটনা, যার সূত্রপাত হয় মূলত ফেসবুক স্ট্যাটাস, বিতর্ক কিংবা গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।
পুলিশ বলছে সচেতনতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনের মাধ্যমেই বিশৃঙ্খলা দূর করা সম্ভব। আর সচেতন মহল বলছে পুলিশের জড়তা কাটানোর পাশাপাশি মনোবল বাড়ানো না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহজ হবে না। তাদেরকে আবার পুনর্গঠন করে তাদের মনোবল ফিরিয়ে আনাটা হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয়। যদি মনোবল ফিরিয়ে না আসে তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। এই এলাকার লোকজন সহজ সরল কিন্তু ইমোশনাল, খুব ইমোশনাল। আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই দাঙ্গাও থাকবে না। কারণ আপনি তাকে বোঝান যে এই দাঙ্গার কারণে ক্ষতিটা কি হচ্ছে, তার শুধু ক্ষতি হচ্ছে না, একজনের মানুষের জীবন সংহার হতে পারে। দ্রুতই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসীর। এখন হবিগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হাসান নাসরাল্লাহর মৃত্যুতে নেতৃত্ব সংকটে ভুগছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 3 দশকেরও বেশি সময় ধরে সংগঠনটির হাল ধরে রেখেছিলেন তিনি। নাসরাল্লাহর উত্তরসূরি কে হচ্ছেন এখন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এই মুহূর্তে সংগঠনটির 2 শীর্ষ নেতা হাসেম সাফিউদ্দিন ও নাইম কাশেমের নাম উঠে এসেছে আলোচনায়। তাদের সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 1992 সালে ইসরায়েলি বিমান হামলায় তৎকালীন হিজবুল্লাহ প্রধান আব্বাস আল মোসাবির মৃত্যুর পর সংগঠনটির দায়িত্বে আসেন হাসান নাসরাল্লাহ। তার 32 বছরের নেতৃত্বে সংগঠনটি রাজনৈতিক ও সামরিকভাবে মধ্যপ্রাচ্যে শক্ত অবস্থান গড়ে তোলে। 3 দশক পর নাসরাল্লাহকেও প্রাণ দিতে হলো ইসরায়েলি বাহিনীর হাতে। এদিকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হিজবুল্লাহকে ধ্বংস না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতে শীর্ষ নেতাকে হারিয়ে অনেকটাই দিশেহারা হিজবুল্লাহ গোষ্ঠী। হিজবুল্লাহ মানেই নাসরাল্লাহ, এই মন্ত্রেই চলত সংগঠনটি। এবার নতুন নেতা খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না তাদের জন্য। আপাতত আলোচনায় আছে 2 শীর্ষ নেতার নাম। প্রয়াত নাসরাল্লাহর চাচাতো ভাই হাশেম সাফিউদ্দিনকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। হিজবুল্লাহর বেশিরভাগ আন্দোলনের পৃষ্ঠপোষকতায় আছেন তিনি। 1964 সালে জন্ম নেওয়া হাশেম শিয়া ধর্মে নাসরাল্লাহর সঙ্গে দীক্ষা নেন। হিজবুল্লাহ গঠনের শুরুর দিকে 2 জন একই সঙ্গে যোগ দেন সংগঠনটিতে। শিয়া পরিবারের সন্তান হিসেবে লেবাননের রাজনীতিতে প্রভাব ধরে রেখেছেন তিনি। তার ভাই আবদুল্লাহ হিজবুল্লাহর প্রতিনিধি হিসেবে ইরানে কাজ করেন। তেহরানের সঙ্গে হাশেমের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। প্রয়াত শীর্ষ ইরানি নেতা কাশেম সোলাইমানির আত্মীয় হন তিনি। হিজবুল্লাহর মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে আছেন হাশেম সাফিউদ্দিন। তার প্রতি ব্যাপক সমর্থন যোগাচ্ছে ইরান। এদিকে 71 বছর বয়সী নাইম কাশেম হিজবুল্লাহ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য। 30 বছর ধরে সংগঠনটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে আছেন তিনি। এবার মহাসচিব পদের জন্য তাকে নিয়ে চলছে আলোচনা। হিজবুল্লাহর অন্যতম আলেম হিসেবে বিবেচনা করা হয় নাইম কাশেমকে। শিয়া রাজনীতিতে নাইম কাশেমের রয়েছে দীর্ঘ ইতিহাস। লেবাননের শিয়া গোষ্ঠীর আমাল মুভমেন্টে ছিল তার সক্রিয় অংশগ্রহণ। একজন ধর্মীয় পরামর্শদাতা হিসেবেও লেবাননে তিনি সুপরিচিত। হিজবুল্লাহর শিক্ষা ও সংসদীয় কার্যক্রম তদারকির দায়িত্ব তার কাঁধে। তিনি লেবাননের শুরা কাউন্সিলেরও একজন সদস্য। لقد دخلنا في مرحلة جديدة عنوانها معركة الحساب المفتوح। বিশ্লেষকদের মতে শীর্ষ নেতাদের হারিয়ে বড় ধাক্কা খেয়েছে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদে সংগঠন টিকিয়ে রাখতে নাসরাল্লাহর বিকল্প খুঁজে বের করতে হবে দ্রুত। তানভীর জনি, এখন বিশ্ব। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচি। রোববার দেশটির ইরানপন্থী শিয়া ধর্মীয় রাজনৈতিক দল মজলিস ওয়াহাদাতুল মুসলিমিনের অন্তত 3000 সমর্থক মার্কিন কনসুলেট ঘেরাওয়ের চেষ্টা করে। বাধা দিলে এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন আহত হওয়ায় উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে অংশ নেয় হিজবুল্লাহর পতাকা ও নাসরাল্লাহর পোস্টার হাতে যুক্তরাষ্ট্রের
নিন্দা জানিয়ে আরও বেশি করে স্লোগান দিতে থাকেন তারা। সহিংস আচরণকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।